ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আলোচনা অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। দর্শক, আপনারা জানেন যে রাফা, গাজা, ফিলিস্তিনের এই অংশগুলো প্রায় ধ্বংসের পথে। এটা নিয়ে আমাদের আলোচনা। ইসরায়েলকে কি আসলে কেউ থামাতে পারবে? সেলিম খান, প্রশ্নটা এখন সবচেয়ে বড় হচ্ছে যে ইসরায়েলকে কি কেউ থামাতে পারবে? আপনি কি মনে করেন? দেখেন, এই মুহূর্তে যে ঘটনাটা চলছে, যে ইসরায়েল গাজা যে এলাকাটা ৩ মাসের যুদ্ধবিরতির পর আবার নতুন করে ইসরায়েল হামলা শুরু করেছে, সেখানে হামলার পরে প্রতিদিন কিন্তু শত শত লোক হতাহত হচ্ছে এবং এই হতাহতের সংখ্যা বাড়া ছাড়া কমছে না। এবং ইসরায়েল সৈন্যরা দেখেন কি করছে, তারা ক্রমেই নিজের জায়গাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে গাজার ইসরায়েলের যে নিকটবর্তী এলাকাগুলো, সেই পরিধি কিন্তু ক্রমেই বাড়াচ্ছে এবং বারবার বলছে যে এই পর্যন্ত হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এর মধ্যে কোনো ফিলিস্তিনি বাসভূমি থেকে শুরু করে কোনো কিছু গড়তে পারবে না। আপনি যদি দেখেন গাজার একপাশে যে গাজা সিটি, যেটা সেই গাজা সিটির এক অংশ হচ্ছে রাফা, সেই রাফা পুরোপুরি প্রায় ৯০% বেশি পুরো ধ্বংস করে, মানে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে এই মাটিতে মিশিয়ে দেওয়ার যে ঘটনা ঘটলো, সারা দুনিয়া চেয়ে চেয়ে দেখছে। তারপরে আপনি কিভাবে আমরা আশা করব যে তাদেরকে কেউ থামাবে? কারণ তাদের পেছনে তো ট্রাম্প সহ আমেরিকান নেতৃত্ব, আমেরিকা। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাদের পেছনে লোক আছে, বাট গাজা বা ফিলিস্তিনের কথা যদি আমরা বলি, তাদের পেছনে তো কেউ নাই। তাহলে কি ধরে নিতে পারি যে বিশ্ব মানচিত্রে আসলে ফিলিস্তিন বলে আর কিছু থাকছে না? বিশ্ব মানচিত্রে আসলে ফিলিস্তিন কিন্তু সেই ইসরায়েল রাষ্ট্রটির জন্মের আগে একটা আবাসভূমি হিসাবে ছিল, সেটাও ছিল ব্রিটিশদের অধিকৃত। তার আগে কিন্তু ফিলিস্তিনি ল্যান্ড বলে কোনো কিন্তু দেশ বলে কোনো সময় ওইভাবে ছিল না, কিন্তু ফিলিস্তিনিরা ওই এলাকায় থাকতো এবং ওই এলাকার বাসিন্দা হিসাবে কিন্তু তারা পরিচিত। সেই ফিলিস্তিনিদের উৎখাতের প্রয়াস কিন্তু ইসরায়েল রাষ্ট্রটি যখন থেকে জন্ম নিল, বা যখন থেকে ইউরোপ এবং আমেরিকা মিলে সিদ্ধান্ত নিল যে ওইখানে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটির নাম হবে ইসরায়েল, যেটা ইসরায়েল মনে করে তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ অনুযায়ী এই জায়গাটাই হচ্ছে তাদের পবিত্র ভূমি এবং এইখানেই তাদেরকে ফিরে যেতে হবে। তো সেই ঘটনার পর থেকে কিন্তু আস্তে 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 ফিলিস্তিনিদের দিকে কখনো তাদেরকে প্রচণ্ড, বেশিরভাগ সময়ই তাদের বিরুদ্ধে প্রচণ্ড বলপ্রয়োগের মাধ্যমে, তাদেরকে হত্যা এবং নৃশংস অত্যাচারের মাধ্যমে তাদেরকে দূরে ঠেলতে শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে যে পশ্চিম তীর এবং গাজা, এই দুটো এলাকার মধ্যেই কিন্তু এখন সীমাবদ্ধ। আপনার যদি 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধে আরবরা হারার পরেই, তখন কিন্তু যিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, ওনার নাম মোশে দায়ান কিন্তু সেই সময় বলেছিলেন যে গাজায় সেই তখন যে 4 লাখ ফিলিস্তিনি বাস করতেন, তার যুক্তি ছিল যে 4 লাখ ফিলিস্তিনিকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, তাহলে গাজাটাকে পুরোপুরি ইসরায়েলের অংশ হিসাবে নিয়ে নেওয়া যায়, এবং গাজাকে যদি ইসরায়েলের অংশ হিসেবে নিয়ে নেওয়া যায়, তাহলে অনেক ঝামেলা, ফিলিস্তিন সংক্রান্ত যে অনেক ঝামেলা, সেটা মিটিয়ে ফেলা যায়। ভূমধ্যসাগরে যাতায়াতের পথ, একদম ঠিক কথা বলছেন। যে এক হচ্ছে যে ভূমধ্যসাগরে তাদের সাগরে যাওয়ার পথ আরও পথ খুলে যায়। 2 নম্বর হচ্ছে যে আপনার গাজা থেকে খুব অল্প দূরেই যে সমুদ্রের ভেতরে, সেই সমুদ্রের ভেতরে কিন্তু বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে, এবং ইসরায়েল কিন্তু বেশ কয়েকটি কূপ থেকে গ্যাস তুলছেও। এবং এই গ্যাসের অধিকার যদি হিসাব করে দেখা যায়, যে এই গ্যাসের অধিকার কিন্তু ফিলিস্তিনিদেরও এর অর্থ বা এই সম্পদের ভাগ পাওয়ার কথা, কিন্তু যদি তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যে ফিলিস্তিনিদেরকে আর ভাগ দেওয়ার বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো কথাই কিন্তু আর উঠবে না। ঠিক একইভাবে সেই 1967 পর আবার 2025, এই এত বছর বাদে, 33 আর 25 প্রায় 58 বছর বাদে আপনার আবার সেই প্রসঙ্গ আসছে যে ফিলিস্তিনিদের ওখান থেকে সরিয়ে দাও। আপনি দেখেন তখন 4 লাখ ছিল, এখন 22 লাখ লোক। ইতিমধ্যে ট্রাম্পের পক্ষ থেকে পর্যন্ত প্রস্তাব গেছে যে মিশর, জর্ডান এবং অন্যান্য যারা এমনকি আফ্রিকার কোনো দেশে দেশে যদি তাদের এবং সে মরুভূমির মধ্যে যদি তাদেরকে কোথাও শিফট করা যায়, সেই কথাও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল মিলে ভাবতে শুরু করেছে। একটা প্রসঙ্গ কিন্তু আসছে যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে অত্যন্ত অল্প দিন মাত্র, জানুয়ারিতে
তো ইসরায়েলের ব্যাপারে সে কেন এতটা মানে কি বলবো উদার, ইসরায়েলের প্রতি এতটা কেন উদার, যে একেবারে ইসরায়েলের যে অবস্থানটা ছিল যে ওই গাজাটা ফাঁকা করে ফেলতে হবে একেবারে পুরোপুরি, এবং সেই দিকেই তো ইসরায়েল যাচ্ছে, তো সেটাকে ট্রাম্প কেন এতটা উদারতা দেখাচ্ছে? ট্রাম্পের উদারতা না, কিন্তু ট্রাম্প কিন্তু প্রথমে আপনার যদি মনে থাকে যে ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় যে কথাটি বলেছিলেন যে তিনি এই যে ইসরায়েল ফিলিস্তিন বা গাজায় যে সংকট বা যুদ্ধ বা যেটাই বলি না কেন সেটা তিনি বন্ধ করে ফেলবেন, এবং মানুষ কিন্তু তার কথায় আস্থা রেখেছিল। কিন্তু স্টেটের মানুষগুলো কিন্তু আস্থা রেখেছিল, এবং আস্থা রাখা শুধু না, তারা কিন্তু এই যে আজকে ট্রাম্পের যে পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু ট্রাম্প সেদিন প্রকাশ করেননি। সেদিন যদি তিনি প্রকাশ করতেন যে তার আসল প্ল্যান হচ্ছে যে ওইখানকার যুদ্ধ থামিয়ে সেখান থেকে পুরো ফিলিস্তিনিদের ওখান থেকে উৎখাত করে সেইখানে ভবিষ্যতে উনি বা ওনার জামাতা প্রমোদ কেন্দ্র বানাবেন, না আপনার এই ইসরায়েলিরা সেখানে নিজেদের মতো করে গাজাকে মানে অধিগ্রহণ করবে, সেই বিষয়ে কিন্তু উনি কোনো পরিষ্কার করে কিছু বলেন। এর জন্য কিন্তু একটা ছোট তথ্য, যে মিশিগানে যখন আমরা ওই সময় ইউএসএতে গিয়েছিলাম, তখন কিন্তু মিশিগানের মুসলিমরা সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন যে তারা ট্রাম্পকেই ভোট দিবেন। মিশিগান আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভোটার ওখানে থাকেন, এবং বিভিন্ন যে অনুষ্ঠানগুলো ছিল, সুইং স্টেট হিসেবে মিশিগান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক ওদের ভোটটাও খুব গুরুত্বপূর্ণ। তো ওই ভোটটাই কিন্তু তারা নিলেন যে জো বাইডেন সরকার যেহেতু এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন এবং খুবই তারা ক্ষুব্ধ ছিলেন, এবং তারা চিন্তা করলেন যে একযোগে কিন্তু ট্রাম্পকে তারা ভোট দিবেন, এবং মিশিগানের সুইং স্টেটে কিন্তু সেই জায়গায় তারা জিতে গেছেন, ট্রাম্প সেইভাবেই জিতে গেছেন। তো তার মানে অনেকটা কি প্রতারণার শিকার হলেন? একদম, মানে আপনি সঠিক শব্দটি বলেছেন যে ভোটাররা ট্রাম্পের উপর আস্থা রেখে মনে করেছিলেন যে উনি একটা ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে কোনো একটা সমাধান করবেন, যেটা একটা শান্তিপূর্ণ সমাধান হবে, এই রকম সমাধানের কথা ভেবেই কিন্তু প্রচণ্ড বিরক্ত যারা চিরকাল আপনার কি বলবো ডেমোক্র্যাটদের ভোট দিয়ে এসেছেন, তারাই ঘুরে গিয়ে ট্রাম্পের মতো একজন অথরিটেরিয়ান এবং এতটাই রাইটিস্ট একজন প্রার্থীকে কিন্তু ঢেলে সবাই মিলে ভোট দিলেন একটা আশা থেকে যে ফিলিস্তিনে যে মানে নরসংহারটা চলছে এইটা অন্তত বন্ধ হবে, এই আশা থেকে। আর এখন তারা দেখছেন ঠিক উল্টো চিত্র। এই উল্টো চিত্রের কারণে কিন্তু তারা নিজেদেরকে অবশ্যই প্রতারিত ভাববেন বা ভাবতে পারেন, এটাই যেন আমরাও তো সবাই ভেবেছি যে জো বাইডেন যতটা নগ্নভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে গেছেন, শুধু মানে মৌখিকভাবে না, অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সব রকমের সাহায্য করেছেন, সেই সাহায্য হয়তো ট্রাম্প একটু লাগাম টেনে ধরবেন যে অন্তত ইসরায়েল যেন এইখানে অন্তত থামে। কিন্তু আমরা দেখছি যে ট্রাম্প আরো একগুণ মানে এগিয়ে, এবং তিনি তার পরিকল্পনা করলেন যে ওই জায়গাটা ফাঁকা করতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা তার মূলত ইসরায়েল এবং আমেরিকা এখন একটা পয়েন্টে এক জায়গায় যে গাজাটাকে ফিলিস্তিনি মুক্ত করতে হবে, যে এই মুক্ত করলে তারাই একমাত্র সেখানে অধিগ্রহণ করতে পারবে। তার মানে যেটা প্রমিস ল্যান্ড, যে কথিত একটা প্রমিস ল্যান্ড বলে একটা শব্দ আছে, যে ইসরায়েলিরা মনে করেন যে এই যেটা সৌদি অংশ, তুরস্কের কিছু অংশ, জর্ডান, মিশরের কিছু অংশ তো আগেই তারা নিয়ে নিয়েছেন, ইরান পর্যন্ত যে বিস্তৃত ভূমি, যেটি আসলে ইসরায়েলিদের তারা মনে করেন এটা তাদেরই ভূমি, তো সেই পথে কি এগোচ্ছে? জিনিস হচ্ছে যে যত এখন যখন সবাই চুপ আছে, আমরা তো এরকমই জানি যে একজন করেই ধরতে হয়, তারা তো অনেককে ধরে ফেলছেন অলরেডি। হ্যাঁ, মূল ইসরায়েলি ভূখণ্ডটাকে নিশ্চিত করতে ওনারা তার চারপাশে একটু বড় ব্যারিয়ার দিয়ে একটা মানে বাধা তৈরি করার চেষ্টা করছেন, যে বলা যায় যে সেফ ল্যান্ড হিসেবে তৈরি করার চেষ্টা করছেন। যে কারণে দেখুন আপনি গোলান হাইট, সিরিয়ার কাছ থেকে গোলান হাইট দখল করার পরে সেই 67 সালের পর থেকে কিন্তু সিরিয়ার গোলান হাইট কিন্তু ফেরত পায় না, বরং গোলান হাইটে ক্রমে ইহুদি বসতি স্থাপন করা হচ্ছে। এবং ওনারা যে প্রমিস ল্যান্ডের যে ম্যাপ প্রকাশ করে ইসরায়েল, সেখানে কিন্তু জর্ডান বলে কোনো রাষ্ট্রের অস্তিত্ব নেই, সেখানে আপনার মিশরের একটা বড় অংশ আছে, সেখানে ইরাকের অংশ আছে, সেখানে সৌদি আরবের অংশ আছে, তুরস্কের একটা ছোট সামান্য অংশ আছে। ফলে এই অংশটা নিয়ে এটা হতে পারে কল্পিত, কিন্তু এই যে কল্পিত জিনিস নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, তখন কিন্তু ওই যে এক্সিস্টিং যে দেশগুলো আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করবে। এটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে যেটা আপনি বলছেন যে জর্ডান, মিশর, তারা তো তাদের প্রতি সফট, সঙ্গে এর মধ্যে কিন্তু লেবাননের একটা অংশ কিন্তু তারা নিয়ে নিয়েছেন, কিছু অংশ জায়গা নিয়ে নিয়েছেন। এর আগে যেটা সিরিয়ার গোলান বললেন সেই জায়গাটাও তারা নিয়ে নিয়েছেন। শুধু ওই অর্থে বললে আমরা বলতে পারি যে তাদের যে ভূমি মানে যে প্রমিস ল্যান্ডটা তারা দেখান, সেখানে কিন্তু তুরস্ক আর সৌদি আরবের কিছু অংশ
নেওয়ার মধ্যে ওই অর্থে বাকি আছে। আর তো তারা সব ইরাকের অংশ তারা নিয়ে নিয়েছেন তারা একটা জায়গায়, যে সেফ, তাদের সেফ জোনের জন্য। তাহলে কিন্তু বাকি থাকতেছে শুধু সৌদি আরব আর তুরস্কের সামান্য অংশ। হ্যাঁ, এখানে সিরিয়ার একটা অংশ আসবে, এখানে সৌদি আরব আসবে। তো এই প্রমিস ল্যান্ড বলে যে ধরেন যে এরকম কল্পিত আমরা যদি বিভিন্ন ধর্মের পুরানো দেখি, তো এখানে অনেক কল্পিত জিনিস আছে যেগুলো বহু পুরানো ধর্মগুলোতে। কারণ তখন মানুষের আপনার যতটা কি বলবো যাতায়াত তত মানে সুগম ছিল না। ফলে কি ছিল যে তিনি যতদূর ভাবতে পারতেন তত দূরই ভেবেছেন যে এইখান থেকে আমি এত দূর পর্যন্ত আর ওই এলাকাটাই কিন্তু আপনার যে এলাকাটার কথা বলছেন সেখানেই কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার কিন্তু খুবই শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। এবং মারামারি কাটাকাটিটা শুরু হয়েছে কিন্তু অনেক পরে, যখন রোমান সাম্রাজ্য এই খ্রিস্টান ধর্মটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তার সুপিরিয়রিটি তৈরি করার চেষ্টা করলো। তখন থেকেই কিন্তু মূল গোলমাল কিন্তু তখন থেকে শুরু। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তো প্রতিবাদ হচ্ছে, যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু দেখি নাই, কিন্তু সাধারণ মানুষ তো প্রচণ্ড ক্ষুব্ধ। এবং আপনি জানেন যে আজকে সারা দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথাও বলা যায় যে একদম স্বেচ্ছায় কেউ ক্লাস করেন নাই, গিয়ে প্রতিবাদও জানিয়েছেন। কেউ স্বেচ্ছায় বন্ধ ঘোষণা করেছেন, অনেকেই নিজের থেকে কাজ থেকে দূরে রেখেছেন, যেটা আসলে আমরা সবসময় দেখি যে জোর করে করতে হয়, সেটা আসলে জোর করা ছাড়াই এটা হয়েছে। তো বা অন্যান্য দেশে ওই ধরনের প্রতিবাদ চলছে, এতে কি আসলে কোনো কাজ হবে সারা বিশ্বে এই প্রতিবাদে? দেখেন, এই একটা হচ্ছে যে প্রতিবাদে কাজ হোক আর না হোক প্রতিবাদ করতেই হবে। যে কোনো অন্যায় দেখলে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমরা মানুষ হিসাবে আর মানুষ থাকি না, আমাদের মনুষ্যত্ব বোধ বলে আর কিছু থাকে না। এই যে আজকের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, আসলে মানুষ কিন্তু এই ঘটনাগুলো নিতে পারছে না। এটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের সেটা কিন্তু না, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে, এমনকি আমেরিকায় পর্যন্ত। যে আমেরিকায় মানুষ ট্রাম্প বা বাইডেনের উপর এত ক্ষেপে গিয়েছিল কেন? কারণ তাদের টিভিতে কোনো কিছু দেখাতো না, তাদের মূল যে টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম, পত্র পত্রিকা, অনলাইনে কিছু দেখাতো না। কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাদের কাছে প্রতিনিয়ত গাজার যে নৃশংস ছবি, সেই নৃশংসতার ছবি কিন্তু তাদের কাছে প্রতিদিন আসতো। ফলে মানুষ কিন্তু এটা মানুষ হিসাবে সে নিতে পারেনি। ফলে প্রতিবাদ যেটা হচ্ছে সেটা অব্যাহত থাকবে। এবং প্রতিবাদের কারণে যে এই চাপ ইসরায়েলের উপর কোনো না কোনোভাবে, বা তার যারা সমর্থন করছে, আমেরিকা সহ যারাই সমর্থন করছে, তার মধ্যে জার্মানি আছে, ইউরোপের অনেক বড় বড় দেশ আছে, তারা সমর্থন করছে, তাদের উপর একটা চাপ তৈরি হবে। আমি যদি এই চাপের কথা বলি, দেখেন যে ফিলিস্তিনিদের সবচেয়ে কাছের লোকটা ছিল আরব দেশগুলো, সেখান থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি। বিশ্বত ওই রাষ্ট্রগুলো কিন্তু অনেক ক্ষমতাধর, সেটা সৌদি আরব বলি আর কুয়েত, কাতার, যে দেশই বলি না কেন, মিশর, জর্ডান, যাদের কথাই বলি না কেন, সবাই কোনো না কোনোভাবে ক্ষমতাধর। তো তারা কিন্তু কোনো প্রতিবাদ করলো না। আপনি দেখেন যে এই যে গাজার এই জঘন্য গণহত্যা নিয়ে যে আইসিসিতে যে মামলা করলো, সে মামলাটা কে করলো দক্ষিণ আফ্রিকা। সেই আফ্রিকার একটা দেশ, মানে দক্ষিণ আফ্রিকা, সে ওইখানে গিয়ে প্রমাণ করলো, এবং সে প্রমাণ করে ছেড়ে দিয়ে যে ওখানে যেটা হচ্ছে সেটা জেনোসাইড বা গণহত্যা, এর তো কোনো নেই। কিন্তু কোনো মুসলমান দেশ কিন্তু এই ইয়েতে দাঁড়ায়নি, বা তারা কিন্তু, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা সব সময় বড় বড় কথা বলি, কিন্তু আসলে কাজের সময় কিন্তু এবং ভবিষ্যতে হওয়ার কোনো লক্ষণ আমি আসলে এভাবে দেখি না যে ফিলিস্তিনি ইস্যুতে মুসলিমরা দাঁড়াবে, এটা তেমন একটা কোনো সম্ভাবনা তো আসলে দেখা যায়নি। তার মানে আপাতত এটুকু তো আমরা ধরেই নেই যে ফিলিস্তিনের নিশ্চিহ্ন হয়, তাহলে মানে এটাই ভবিতব্য, মানে এর বাইরে আসলে আর কিছু নেই। দেখেন যে সারা দুনিয়ায় বিভিন্ন জাতি, উপজাতি, বিভিন্ন সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া, এটা কিন্তু সবসময় নানাভাবে চলে এসেছে। এটা যদি বলি যে এই যে আমরা হোমোসেপিয়েন্সের মানে আগের যে প্রজাতি ছিল, তারা কিন্তু তাদের ধ্বংস, যে সেপিয়েন্স বা ওই যে নিয়ান্ডারথাল যদি বলি, মানে তাদেরকে, তাদের পূর্বপুরুষদের কিন্তু তারা হত্যা করেছে। আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়ার দেখেন, এই আমেরিকায় রেড ইন্ডিয়ানদের কথা দেখেন, যাদের কথাই দেখবেন যে দখলদাররা সবসময়, দখলদার এবং শক্তিশালী যারা, তারা অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং সংখ্যায় কম যারা, তাদেরকে কিন্তু সবসময়ই নিশ্চিহ্ন করার রাস্তা নিয়েছে, এবং এই প্রক্রিয়া কিন্তু এখনও অব্যাহত। কিন্তু
এটা আবার মনে রাখতে হবে যে কাউকে কিন্তু মুছে ফেলা সম্ভব হয়নি, এবং ইতিহাস কাউকে এমনভাবে ফেরত দেয়। আপনি দেখেন যে এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু ওই আদিবাসীদের সব ধরনের যারা সেখানকার আদিবাসী সুযোগ সুবিধা থেকে শুরু করে তাদের সংস্কৃতি, তাদের সব কিছুকে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। যারা অ্যামাজনের জঙ্গলে বাস করেন, সেই অ্যামাজনের জঙ্গলে যারা বাস করেন তাদের নিজস্ব ইয়ের মধ্যে তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু কেউ এখন বলতে হচ্ছে যে তাদেরটাও তারা যেন রক্ষা করতে পারেন। সুতরাং ফিলিস্তিনির মানুষকে যে মুছে ফেলতে পারবেন, ফিলিস্তিনি মানুষ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। ফলে ফিলিস্তিনি মানুষ যে কালকে ফিলিস্তিনের যে ভূখণ্ড, তাদের মূল ভূখণ্ড, সেখান থেকে তাদেরকে সরিয়ে দিলে বা সেখান থেকে তাদেরকে পুরোপুরি মুছে ফেললে যে ফিলিস্তিনি ইস্যুটা চলে যাবে, এইটা আমি অন্তত মনে করি না। ধন্যবাদ সেলিম খান, এই নিয়ে নিশ্চয়ই আরও আলোচনা হবে সামনে। দর্শক, এই ছিল এখনকার মতো, নিশ্চয়ই এই ইস্যুতে আরও আপনাদের সঙ্গে আরও আলোচনা হবে। সে পর্যন্ত অপেক্ষা করুন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।